दुश्मन कौन है? मोहतरमा शेख हसीना और আওয়ামী লীগ। নির্বাচন না করানোর কারণটা কি? আমি চ্যালেঞ্জ করে বলতে রে আজকেও ভোটে দাঁড়ালে আওয়ামী লীগ 250 সিট হতে জিতবে। আওয়ামী লীগ কি আবার আসবে বাংলাদেশে? আওয়ামী লীগ ফিরে আসবে। শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন? বাংলাদেশ চালাইতে গেলে শেখের বেটিরে আনতে হবে। মানে ইউনূসের হাত ধরে পাকিস্তান যেন তার হারানো ভাইকে আবার খুঁজে পাচ্ছে। ইউনুস ইজ a huge fraud. Huge fraud. সেভেন সিস্টারে গেলে তোমাদের জুতো দিয়ে পেটাবে, এটা কোনো বোঝে না। বাংলাদেশে ষড়যন্ত্র মানে ষড়যন্ত্রের একটা শিকার হচ্ছে। ওসমান আলী কিসের নেতা ভাই? কি বড় নেতা! কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দেওয়া হবে। মানে এই যে পুরো ঘটনাটা, এটা একটা পুরো সাজানো ঘটনা। ইটস এন ইনসাইড জব। বাংলাদেশ তার নখদর্পণে এবং দীর্ঘদিন সাংবাদিকতার জন্য তিনি বাংলাদেশেও কাজ করেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট বর্ষীয়ান সাংবাদিক সুবীর ভৌমিক রয়েছেন। বাংলাদেশ, আপনি বাংলাদেশের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত এবং বাংলাদেশের চাকরি সূত্রে কর্মসূত্রে বিভিন্ন জায়গায় গেছেন। 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন? আমি একটা কথাই বলবো যে বাংলাদেশে 2024 অগাস্টের পর থেকে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যে ঘটনা প্রবাহ, তাকে যদি এক বাক্যে বলতে হয় তাহলে এটাই বলতে হবে যে বিপ্লবের নামে ওখানে যে নৈরাজ্যের রাজত্ব তৈরি হয়েছে, তাতে করে বাংলাদেশে একটা খুব সূক্ষ্ম হলেও একটা পরিষ্কার আমরা যেটা বুঝতে পারছি, খুব সূক্ষ্ম একটা প্রচেষ্টা চলছে। মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের উপরে যে বাংলাদেশ গঠিত হয়েছিল, স্বাধীন হয়েছিল এবং এগিয়েছিল, সেই জায়গাটাকে ধ্বংস করে আবার নতুন করে বাঙালি পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ ধর্মনিরপেক্ষ ভাষাভিত্তিক জাতীয়তাবাদী রাষ্ট্র থেকে একটা ধর্মভিত্তিক, ধর্মান্ধতার ভিত্তিক একটা রাষ্ট্র সেখানে তৈরি করার চেষ্টা হচ্ছে, যেখানে একদিকে একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যার প্রধান মোহাম্মদ ইউনূস। লোকে ভাববে উনি নোবেল পুরস্কার বিজয়ী, উনি ভালো ইংরেজিতে বেশ মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু উনি যাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, মেক নো মিস্টেক, হি ইজ এনকারেজিং দি ফান্ডামেন্টালিস্ট। কেন? আওয়ামী লীগকে উনি ইতিমধ্যেই নিষিদ্ধ করেছেন। হ্যাঁ, তারা ইলেকশন করতে পারবে না। আর বিএনপির বিরুদ্ধেও যা প্রচার, যা কার্যক্রম হচ্ছে, এমন একটা পরিস্থিতি যে এতদিন ধরে বিএনপির নেতা, অ্যাক্টিং চেয়ারপারসন তারেক জিয়া, বেগম জিয়ার ছেলে, উনি দেশে আসতে ভয় পাচ্ছেন। উনি লোকজনকে বলেছেন দেয়ার আর সিকিউরিটি ইস্যুস। এখন উনি আসছেন দেশে, কিন্তু তার আগে নানা রকম ঘটনা হচ্ছে। এই 1 বছর 1.5 বছরের যে রাজনীতি ইউনূস সাহেবের, তার সবথেকে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জামায়াতে ইসলামী। এবং যেটা আমরা দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশনে, যেই ঢাকা ইউনিভার্সিটি বাঙালি জাতীয়তাবাদের জন্মস্থান, পীঠস্থান যাই বলেন, যেখানে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পতাকা আঁকা হয়েছিল 1970-71-এ, যেখানকার ছাত্র নেতাদের মানে প্রথম থেকেই ছিল যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের মানে চাপেই বলতে, চাপ ঠিক না, মানে তাদের ইয়েতেই স্বাধীন বাংলাদেশের দিকে নিয়ে গেছেন। কেন? প্রথম দিকে তো পাকিস্তানের ভেতরে থেকেই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, কিন্তু আওয়ামী লীগ যে একটা পৃথক রাষ্ট্রের জন্য লড়াইয়ের দিকে চলে গেল এই ঢাকা ইউনিভার্সিটি। সেই ঢাকা ইউনিভার্সিটিতে পাকিস্তানি আমলেও কোনো দিন জামায়াতে ইসলামী বা তার ছাত্র সংস্থায়, তখন সংঘ বলতে ইসলামিক ছাত্র সংঘ, এখন শিবির বলে, এরা কোনো দিন জেতে নাই, স্বাধীন বাংলাদেশে জেতে নেই। এবার ঢাকা ইউনিভার্সিটিকে ইসলামিক ছাত্র শিবির জিতেছে, এটা ভাবা যায় না। এবং এটা অনেক কিছু বলতে, এটা বলা যায় কি যে ইউনূসের হাত ধরে পাকিস্তান যেন তার হারানো ভাইকে আবার খুঁজে পাচ্ছে। হারানো ভাইকে খুঁজে শুধু পাচ্ছে না, খুঁজে ওরা সবসময় জানে ওদের ভাইকে। হ্যাঁ, পাকিস্তানের জনাবরা খুব ভালো করেই জানে যে বাংলাদেশ মে हमारे कौन दोस्त हैं और कौन दुश्मन। तो दुश्मन कौन है? मोहतरमा शेख हसीना और আওয়ামী লীগ। क्यों? इन गद्दारों ने इस मुल्क को तोड़ा। জামাত ওদের বন্ধু।
ইউনূসের হাত ধরে জামাত যেটা করেছে প্রত্যেকটা জায়গাতে নিজেদের গুরুত্বপূর্ণ জায়গাতে, সেনাবাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে নিজেদের লোক বসিয়েছে। এখন তারা এই নতুন করে এই যে ওসমান আদির ঘটনাটা ঘটলো, ওসমান আদি কিসের নেতা ভাই, কি বড় নেতা, ইনকলাব মঞ্চ একটা ডাক দিলে 200-400 লোকের বেশি ছেলে হতো না। এখন যে তাকে একটা জাতীয় বীর টাইপের বানিয়ে বিশাল একটা ব্যবস্থা করছে, কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দেওয়া হবে, মানে এই যে পুরো ঘটনাটা, এটা একটা পুরো সাজানো ঘটনা, ইটস এন ইনসাইড জব। বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে, তাতে কি বাংলাদেশ আবার পিছিয়ে যাচ্ছে? মানে যা পরিস্থিতি এখন, সেখানকার সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যেটা বাঙালির ঐতিহ্য সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাহলে বাংলাদেশ আবার কি পিছিয়ে যাবে? মানে যেখানে সব দেশ এগিয়ে যাচ্ছে, সেখানে একটা জায়গায় দেখা যাচ্ছে যে ধর্মের নিরিখে সবসময় আন্দোলন শুরু হয়ে গেছে। না না, যেটা ব্যাপার, বাংলাদেশে একটা সাংঘাতিক রকমের অর্থনৈতিক উন্নয়নের দিকে বাংলাদেশ যাচ্ছিল। বাংলাদেশকে অলরেডি গ্রোয়িং টাইগার বলা শুরু হয়েছিল, মানে ইন ইকোনমিক টার্মস। শেখ হাসিনার আমলে করাপশন হয়েছে, অনেক সমস্যা, অনেক কিছু নিয়ে শেখ হাসিনার সমালোচনা করা যেতেই পারে, কিন্তু সবথেকে বড় কথা যেটা, যে শেখ হাসিনার এই 15 বছরের শাসনে বাংলাদেশ একটা ইকোনমিক পাওয়ার হিসেবে আবির্ভূত হচ্ছিল। বাংলাদেশ অনেকগুলি ইকোনমিক ইন্ডেক্সে, অনেকগুলি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, এটা জাতিসংঘের ব্যাপার, ইউএন ইন্ডেক্স, ইন্ডিয়া থেকে এগিয়ে গেছিলো। পার ক্যাপিটা ইনকামে ইন্ডিয়া থেকে এগিয়ে যাচ্ছিলো। হ্যাঁ, তারপরে হিউম্যান ইন্ডেক্স যেগুলি, বিশেষ করে মহিলা রিলেটেড, এই যে ম্যাটারনাল মর্টালিটি, দেয়ার রেকর্ড ইজ বেটার দেন ইন্ডিয়া। তো এই যে অগ্রগতি, এই যে উন্নয়নের ধারা, কেন শেখ হাসিনা একটা জিনিস খুব ভালো করে বুঝতেন, যে দেশে অর্থনৈতিক উন্নয়ন যদি করা যায়, তাহলে এই ধর্মনিরপেক্ষ বাঙালি রাষ্ট্র, এই পুরো ব্যাপারটা টিকে থাকবে। কেন, ছেলেপেলেদের যদি লেখাপড়া হয়, চাকরি হয়, তাহলে তারা জেহাদি হবে না, অর্থাৎ তারা পাকিস্তানের ধরনে ওই জেহাদ রাজনীতির দিকে যাবে না, জেহাদি স্থানের দিকে যাবে না। এটির জন্য শেখ হাসিনা জান প্রাণ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন এবং নতুন নতুন অর্থনৈতিক ক্ষেত্র উনি তৈরি করেছেন। যেমন গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো বাংলাদেশের আছে, রেমিটেন্স, প্রচুর বাংলাদেশি বিদেশি চাকরি করে রেমিটেন্স, পাশে নতুন সব ইন্ডাস্ট্রি, শিপ ব্রেকিং, যে বড় জাহাজ এনে ভেঙে আবার নতুন করে তার থেকে অনেক নতুন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বাংলাদেশে তৈরি হয়েছে। আজকে কি হচ্ছে, গত 1.5 বছরে ইউনূস নাকি খুব বড় অর্থনীতিবিদ। প্রথম কথা, একটা জিনিস আমি বলি, এত বড় যদি অর্থনীতিবিদ হয়তো নোবেল প্রাইজটা উনি অর্থনীতিতে পেতেন, যেটার অমর্ত্য সেন পেয়েছে। ওনাকে কিসে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে? শান্তি। উনি কোথায়, পৃথিবীর কোন জায়গাতে, কোন দেশে শান্তি স্থাপনে কি ভূমিকা রেখেছেন, সেটা আমরা জানি না, অনেকেই জানে না। তো এর জন্য এটা বলতেই হচ্ছে, আমি এটা খুব জোর দিয়ে বলতে পারি যে ইউনূস ইজ আ হিউজ ফ্রড। এবং উনি এমন কিছু বড় অর্থনীতিবিদ না, ওনার লেখাটাকে আমরা পড়েছি। আর একটা জিনিস অভিযোগ তো এখন আসছে, যে এই যে মাইক্রো ক্রেডিট, যেটা নিয়ে উনি খুব বুক চাপড়ে, সাহেবরাও ওনাকে খুব তোল্লাই দেয়, ইট ওয়াজ এ চিটাগাং ইউনিভার্সিটি প্রজেক্ট। এটা তো উনি ঝেড়ে দিয়ে, এক কথায় কাঁচা বাংলায় বলতে গেলে ঝেড়ে দিয়ে, এটা উনি ওনার নিজের করে উনি পুরস্কার পেয়ে গেলেন। তারপরে পুরস্কারটা পেয়েছেন উনি, এবং গ্রামীণ ব্যাংক যে মহিলা গিয়ে ওখানে নিয়েছিল, আজকে ওই মহিলার খবর কেউ রাখে না। তো এর জন্য ইউনূসের একটা ব্যাপার আছে কি, ইউনূস এই অন্য লোকের কাঁধে বন্দুক রেখে ফায়ার করে, উনি দুটো জিনিস খুব ভালো বোঝেন, নেটওয়ার্কিংটা ভালো বোঝেন, অর্থাৎ কোন সাহেবের কী করলে ওনার লাভ হবে, আর দু নম্বর ব্যবসাটা বোঝেন। হি আন্ডারস্ট্যান্ডস বিজনেস, হি আন্ডারস্ট্যান্ডস নেটওয়ার্কিং। এখানে এখন ইউনূস একটা এমন জায়গাতে দাঁড়িয়ে আছে, ইউনূস অ্যান্ড জামাত মেড ফর ইচ আদার। কেন ইউনূস রাষ্ট্রপতি হতে চান? কেন রাষ্ট্রপতি হতে চান? এক তো ওনার অনেক দিনের উনি 2007-08-এও যখন ওখানে কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন এই -2 ফর্মুলা করে টোরে উনি ক্ষমতায় আসতে চেয়েছিলেন, সুবিধা হয়নি। এখন উনি চাইছেন রাষ্ট্রপতি হতে, কারণ ওনার বিরুদ্ধে যেসব মানি লন্ডারিং, আরও অনেক 9-6 কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইসব নানাও কেস আছে, এইগুলো যেহেতু আছে, এগুলো উনি যদি রাষ্ট্রপতি হন, এই মামলা আর ওনার এগেনস্টে হবে না। ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন থেকে মুক্তি পেয়ে যাবেন উনি। একদম, এই মামলা টামলা ওনার বিরুদ্ধে হবে না, কারণ উনি রাষ্ট্রপতি হলে বাংলাদেশে তার বিরুদ্ধে সব মামলা খারিজ হয়ে যায়। ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। 2 নম্বর হচ্ছে, বাংলাদেশের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টের মতো সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস না। আমার দেশে তো এটা একটা আনুষ্ঠানিক ব্যাপার, মানে ইন্ডিয়াতে। বাংলাদেশের রাষ্ট্রপতি সুপ্রিম কমান্ডার আর্মড ফোর্সেস, মানে আর্মি ওনার হাতে থাকবে।
তার মানে একটা বড় লিভারেজ ওনার হাতে থাকবে। অর্থাৎ দৈনন্দিন প্রশাসনের ঝামেলা ওনার কাঁধে না নিয়ে, ওনার তো বয়সটা খুব কম হয়নি, মেঘে মেঘে অনেক বয়স হয়েছে, 85 বা 84 এরকম। তো উনি দৈনন্দিন এই মানে প্রশাসনের ঝামেলা না নিয়ে ইম্পর্টেন্ট জায়গায়, পলিসির জায়গায় ওনার একটা লিভারেজ থেকে যাবে। এই জন্যই রাষ্ট্রপতি হতে চাইছেন। রাষ্ট্রপতি ওনাকে কে করবে ক্ষমতা আসলে? আওয়ামী লীগ তো করবেই না, আওয়ামী লীগের নিজের লোক আছে। বিএনপিও করবে না, বিএনপিও অনেক বড় মাপের নেতা আছে যাদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করার। জামাত, কেন জামাত ওনাকে করবে? জামাতের নেতা আছে, কিন্তু জামাতের একটা আন্তর্জাতিক ইমেজের ক্ষেত্রে একটা ঘাটতি আছে। সবাই জামাতকে একটা পার্টি অফ মোল্লাস বা চরমপন্থী ইসলামিক সব ওই মোল্লাদের দল হিসেবে চিহ্নিত করে। তাই জন্য ওদের এমন একজন লোক দরকার যে পশ্চিমী দুনিয়ার, বিশেষ করে সাহেবদের এক কথায় যাতে বোকা বানানো যায়, যে না আমাদের দেশের সামনে নোবেল লরিয়েট, উনি রাষ্ট্রপতি, উনি বিদেশ টিদেশ যাবেন, সুন্দর সুন্দর ইংরেজি বলবেন, হ্যাঁ, যেগুলি উনি খুব ভালো পারেন। তো দে নিড ইউনুস ফর গ্লোবাল ইমেজ ম্যানেজমেন্ট। আর ইউনুসের দরকার জামাতকে কেন? ইউনুসের তো নিজের কোনো পলিটিক্যাল বেস নেই। যেই রাজনৈতিক দলটা ওনার উৎসাহে হয়েছে এই ছাত্র নেতা পেতা দিয়ে, এরা কেউ 5-10টা ভোট পাবে না, জামানত চলে যাবে। এই সার্জিস, হাসনাত এইসব ভাষণ টাষণ দিচ্ছে, হইচই করছে, সব ঠিক আছে। তো এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক দল, সেভাবে তো দাঁড় করানো যায়নি। তাই জন্য ইউনুসের এমন একটা দল লাগবে যারা ইউনুসকে রাষ্ট্রপতি হতে সাহায্য করবে এবং যারা ওনার কথা শুনবে পলিসির ক্ষেত্রে। এক, আর জামাতের ইউনুসকে দরকার কেন? যে ইন্টারন্যাশনাল ইমেজ ম্যানেজমেন্টের জন্য, যে না ভাই আমরা তো ঠিক মোল্লার দল না, আমাদের সামনে একটা নোবেল লরিয়েট আমাদের রাষ্ট্রপতি। তো ইউনুস ওই কাজটা করবেন, দেশে বিদেশে ঘুরবেন। উনি এমনিও খুব বিদেশ সফর টফর পছন্দ করেন, আপনারা দেখছেন। হ্যাঁ, বাংলাদেশের তাই জন্য বাইরে থাকতে, প্যারিস ট্যারিস ওই সব জায়গা উনি বেশি পছন্দ করেন। তো উনি এসব ঘোরাঘুরির মধ্যে থাকবেন, ইমেজ ম্যানেজমেন্ট করবেন। বাংলাদেশে সব ঠিক আছে, ওটা মোল্লাদের হাতে চলে যায়নি, একটা লিবারেল, এটাকে আই ওয়াশ। আর জামাত এখানে ওনাকে সামনে রেখে ওদের যে পরিকল্পনা, বাংলাদেশকে একটা ইসলামিক রাষ্ট্র, শরিয়ত কানুন দ্বারা পরিচয়, ওই দিকে আস্তে 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 বাংলাদেশকে ওরা নিয়ে যাবে। এক ঝাঁকায় করতে পারবে না। মানে একজন নোবেল লরিয়েটকে সামনে রেখে পশ্চিমী দুনিয়ার চোখে ধুলো দিয়ে বাংলাদেশকে একটা ইরানের মতো ইসলামিক রিপাবলিক বানানোর একটা বড় পরিকল্পনা হচ্ছে। বাঙালি পাকিস্তান বানানোর পরিকল্পনা হচ্ছে, যেটা বাংলাদেশের মানুষের জন্য তো বিপজ্জনক। বাংলাদেশের যে আত্মপরিচিতি, যেটা বাঙালি রাষ্ট্র, ওই জায়গাটা গণ্ডগোল হয়ে যাবে। আর এর অনেক কনসিকুয়েন্স আমাদেরও ফেস করতে হবে। সিকিউরিটি কনসিকুয়েন্স আছে, আরও নানা রকম সমস্যা আসতে পারে আগামী দিনে। সেখানকার সেনা প্রধানের কি আরও বিশেষ দায়িত্ব কি ছিল না, বা সেনার ভূমিকা নিয়ে আপনি কি বলবেন বাংলাদেশে? সেনা প্রধান ওয়াকারুজ্জামানই তো নিজে ইনিশিয়েটিভ নিয়ে, উদ্যোগ নিয়ে উনি এই ইন্টারিম গভর্নমেন্ট গঠন করেছেন। একটা জিনিস মাথায় রাখবেন, যে বাংলাদেশ সংবিধানে হাত রেখে ইউনুস সাহেব শপথ নিয়েছেন বা ওনার উপদেষ্টারা, সেই সংবিধানে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। সো দিস ইন্টারিম গভর্নমেন্ট ইজ অ্যান ইলিগাল গভর্নমেন্ট, unelected and illegal government, because there is no provision for interim government in Bangladesh constitution. তারপরে উনি যে নির্বাচনটা করাতে চাইছেন, নির্বাচনের সাথে উনি একটা গণভোট, রেফারেন্ডাম করেন। বাংলাদেশের এই কনস্টিটিউশনে কি কোথাও রেফারেন্ডামের প্রভিশন আছে? নেই। সো যারা ইলেকশন করাতে যাচ্ছে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট, দে আর ইলিগাল। আর যে কাজটা ওরা করতে যাচ্ছে, অর্থাৎ ইলেকশনের সাথে একটা গণভোট, ওটাও ইলিগাল। পুরো ব্যাপারটা ইলিগাল। এরা অভিযোগ করতে একসময় যে শেখ হাসিনা ইলেকশনে কারচুপি হয়, এই হয়। প্রথমে তো ইউনুস ইলেকশন করাতেই চায়নি, ওর চামচারা বলা শুরু করেছিল যে ইউনুস সাহেবকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, মানে বেসিক্যালি পাওয়ার থ্রু ব্যাকডোর। 5 বছর রাখতে হবে, উনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন। তা আমি তাদের বলি যে বাংলাদেশকে আগে ব্যাঙ্গালোর বানাও, সিঙ্গাপুর তো বহুত দূর কি বাত হয়। নির্বাচন না করানোর কারণটা কি? মানে নির্বাচনে কি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবেন না? সেই কারণে আসতে পারবেন না, ওনার সেই দল নেই, সেই নেই। কিন্তু এখন একটা উনি এইটাই করেছেন যে জামাতের সাথে একটা বোঝাপড়া করেছেন যে ক্ষমতায় যদি জামাতকে আনতে পারেন তাহলে জামাত ওনাকে রাষ্ট্রপতি করবে, তো উনি রাষ্ট্রপ্রধান হিসেবে থেকে যাবেন। এক, আর জামাত যেটা করার করবে। ইতিমধ্যেই ইউনুস কি পরিমাণ বড় বড় মানে
যারা টেররিস্ট, ইসলামিক টেররিস্ট, জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তাকে কেন ছেড়ে দেওয়া হলো? এই ধরনের লোকজনকে লাইন দিয়ে উনি ছেড়ে দিচ্ছেন। এরাই তো মারামারি করছে, গণ্ডগোল করছে, নিজেদের মধ্যে এলাকার ভাগ বটরা, চাঁদা তোলা নিয়ে গণ্ডগোল হচ্ছে। এই জন্য বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার আজকে খুব খারাপ হচ্ছে। এখানে একটা জিনিস আমি বলছি, ইউনূস কিন্তু একটা উইন উইন সিচুয়েশন তৈরি করেছে। কেন? উনি বেসিক্যালি ইলেকশন চান না। উনি ইলেকশন না করে যদি রাষ্ট্রপতি হতে পারতেন ভালো, কিন্তু সেটা অসুবিধা আছে। তাই জন্য আজকে ইনি ইলেকশনের কথা বলেছেন, ইলেকশনের ঘোষণা দেওয়া হয়েছে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এখানে উনি যদি এই গোলযোগটা আজকে যে তৈরি হচ্ছে এই হাদিকে নিয়ে, ম্যাসিভ গণ্ডগোল যদি হয়, একটা ত্রাসের রাজত্ব হয়, তাহলে ইলেকশন হলে জামাত জিতবে। আর এই ত্রাসের ফলে যদি ব্যাপারটা আয়ত্তের বাইরে চলে যায়, তাহলে তখন উনি বলবেন যে এই পরিস্থিতিতে ইলেকশন করা যাবে না। তো ইলেকশন না হলে উনি ক্ষমতায় থেকে যাচ্ছেন, আর ইলেকশন হলে যদি জামাত ক্ষমতায় আসে উনি রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন। আইদার ওয়ে হি উইল বি ইন পাওয়ার। এরকম একটা গেম উনি খেলেছেন। আর ওনার তো অ্যাডভাইজার আমেরিকান ডিপ স্টেট, টার্কি, পাকিস্তান, हाँ जनाब आছেন, यूनुस साहब को आगे बढ़ाइए, वो हमारा सब काम धंधा वहाँ चलता रहेगा, फिर 71 से पहले जैसा हालत पैदा हो जाएगा, हम वहाँ संभाल लेंगे। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর থেকে মানে পরপর কি বাংলাদেশে ষড়যন্ত্রের একটা শিকার হচ্ছে? কখনো জামাত দ্বারা, কখনো অন্য কোনো টিমের দ্বারা ষড়যন্ত্রের শিকার হচ্ছে? মুজিবুর রহমানকে হত্যার মধ্যে দিয়ে যে সামরিক জুনটা ক্ষমতায় এসেছিল এবং তারা দীর্ঘদিন ওখানে ক্ষমতায় ছিল, তারাই তো জামাতকে ফিরিয়ে আনলো। জিয়াউর রহমান প্রথমে, পরে এরশাদ। হ্যাঁ, প্রথমে বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে প্রিএম্বেলে 5th অ্যামেন্ডমেন্ট হলো, বিসমিল্লাহির রহমানির রহিম আসলো, তারপরে এরশাদ সাহেব ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে দিলেন এবং জামাতকে ফিরিয়ে এনে, যেই জামাত দেশ ছেড়ে পালিয়ে গেছিল গোলাম আজম, হ্যাঁ 71-এ তার ভূমিকার জন্য বঙ্গবন্ধু তাকে জেলে ঢোকাবে এই ভয়ে, সেই গোলাম আজম ফিরে আসলো, আবার জামাত বৈধ রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করতে শুরু করলো। এবং এই যে বিএনপি আজকে জামাতের সাথে ওদের গণ্ডগোল, কেন বিএনপি ভাবছে এককভাবে আমি ক্ষমতায় আসতে পারি, জামাতও আজকে ভাবছে আমি আর টিএনপির দরকার নেই। যা একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, এবং এই হাদি টাদির মার্ডার নিয়ে একটা হাওয়া দিয়ে আমরা হয়তো ক্ষমতায় চলে আসতে পারি। কিন্তু একটা জিনিস তো মনে রাখতে হবে যে বিএনপির সাথে ক্ষমতায় কে গেছে? জামাত গেছে। 2001 থেকে 6-এ বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, তার মন্ত্রিসভায় জামাত ছিল, জামাতের লোকজন বড় বড় মন্ত্রী ছিল, এবং তাদের চক্রান্তেই ওই চট্টগ্রামে সেই 10 ট্রাক অস্ত্র আনার ষড়যন্ত্র হয়েছিল। যাই হোক, তো আজকে এদের নিজেদের মধ্যে, কেন আজকে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ আসলে আবার দেখবেন এরা সব এক জায়গায় হয়ে যাবে। আওয়ামী লীগ নেই দেখে এরা মনে করছে যে হাম শাহেনশাহ বানেগা বিএনপি, আবার জামাত ভাবছে আমরা শাহেনশাহ হয়ে যাব। এই আমাদের সুবর্ণ সুযোগ, আমরা একটা ইসলামিক গঠনতন্ত্রের দিকে দেশকে নিয়ে যেতে পারবো। তো এখানে ব্যাপার যেটা হচ্ছে, বাংলাদেশে আমার খুব বন্ধু মানুষ, আমেরিকার বড় সাংবাদিক, আমরা একসাথে কাজও করেছি একসময়, লরেন্স লিফশুলসের একটা বই আছে, বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন। আমি লরেন্সকে মাঝে মাঝেই বলি, ইউ শুড হ্যাভ টাইটেলড ইউর বুক Bangladesh, not Bangladesh, the unfinished revolution. The title should have been Bangladesh, the derailed revolution. অর্থাৎ এই যে একটা বিপ্লব এর মধ্যে দিয়ে একটা বাঙালি রাষ্ট্র গঠন, এই পুরো ব্যাপারটাই মানে 4 পা এগোচ্ছে তো 3 পা পেছোচ্ছে, ডিরেইলড হয়ে যাচ্ছে। এবং আজকে এই ব্যাপারটা সব থেকে বড় থ্রেট হচ্ছে যে এই পুরো বাঙালি অস্তিত্ব, বাঙালি পরিচিতি, যার ভিত্তিতে সংকটের মধ্যে চলে সাংঘাতিক সংকটের মধ্যে চলে গেছে, এবং যে কারণগুলি বললাম তার জন্য। আর এর ধাক্কা ভারতকেও পোহাতে হবে। পাকিস্তানের সঙ্গে যখন বাংলাদেশ ছিল তখনও কিন্তু ছায়ানটের উপরে আক্রমণ হয়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটার উপরেও আক্রমণ হলো। বাঙালির সংস্কৃতি, বাঙালির সভ্যতা সব কিছুর উপরে আক্রমণ হচ্ছে। কারণ যারা এই আক্রমণটা করছে, এই মোল্লাতন্ত্রে বিশ্বাসী এই সব শক্তি, যারা 71-এর পরাজিত শক্তি, এরা আজকে মনে করছে এরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, বা ইতিমধ্যেই রাষ্ট্র ক্ষমতার অনেক জায়গাতে এরা নিজেদের লোক বসিয়ে ফেলেছে ইউনুস সাহেবের কল্যাণে। হ্যাঁ, ইউনুস সাহেব একদিকে নোবেল লরিয়েট, ওয়েস্টের কাছে একটা লিবারেল ইমেজ, বাট হি ইজ প্রমোটিং দিস ইসলামিক ফান্ডামেন্টালিস্ট। এই জায়গাতে দাঁড়িয়ে আজকে যেটা সবথেকে বড় ব্যাপার, যে হাদি হত্যা হয়েছে, তো ছায়ানটকে গিয়ে হত্যা করেছে। ওখানে গিয়ে হারমোনিয়াম, তবলা এইসব ভাঙার অর্থ কী, বা ওদের বাড়িতে আগুন দেওয়ার অর্থ কী?
It is a targeted attack against the symbols of Bengali cultural nationalism. কেন বাঙালি জাতীয়তাবাদ যেটা বাংলাদেশে আবির্ভূত হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এবং তারপরেও এই শাহবাগের আন্দোলন এর মধ্যে একটা কালচারাল ন্যাশনালিজমের একটা সাংঘাতিক, মানে সংস্কৃতি ভিত্তিক ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ। তো হ্যাঁ, তো ওই জায়গাটাকে অ্যাটাক করা হচ্ছে। উদীচি, ছায়ানট, এই জায়গাগুলিতে আগেও অ্যাটাক হয়েছে, উদীচিতে তো আগেও অ্যাটাক হয়েছে। কেন এরা তো গিয়ে হাদিকে হত্যা করেনি। হাদির হত্যা যেই করে থাকুক, যে কোনো হত্যাই নিন্দনীয়, কিন্তু এর পরে যে হামলাগুলি হচ্ছে তার থেকে আমি পরিষ্কার যে হাদিকে যারা হত্যা করেছে আজকে গণ্ডগোলগুলিও তারাই করছে। ওকে একটা ইস্যু করাচ্ছে, ওদের একটা লাশ দরকার ছিল। হ্যাঁ, এবং হাদিকে যে গুলি করা হলো, কানের ভেতর দিয়ে এখান দিয়ে গুলি গেছে, তারপরে কেউ বেঁচে থাকতে আর এই পুরো ওর চিকিৎসার নাটকটা হয়েছে যে রাষ্ট্র কত ওর জন্য চিন্তিত। ইউনুস সাহেব ওর নামাজে জানাজায় যাচ্ছে, বক্তৃতা দিচ্ছে, আমরা তোমার এটা বৃথা যেতে দেবো না, ওকে এই সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। দিস ইজ অল এ বিগ ড্রামা। এটা লাশের নাটক। ওদের একটা লাশ দরকার ছিল, যেই লাশকে নিয়ে এবার সারা দেশে একটা ধর্মান্ধতা, একটা প্রচণ্ড রকম এই হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে মারা হচ্ছে। এই পুরো হাওয়াটা কেন জানেন? এই যে নির্বাচন সামনে, এবার রাজপথ দখল, বাংলাদেশে যে রাজপথ দখল করে সে নির্বাচনে জয়লাভ করে, এই রাজপথ দখলের জন্য ওদের একটা লাশ দরকার ছিল। এই লাশটা ওরা পেয়ে গেছে, কাউকে লাশ দেখায়নি। এই যে এনে যে নামাজে জানাজা হলো, সব তো লক্ষ্য করছি। এখন এই জায়গাতে ওরা এটাকে কেন্দ্র করে একটা যে হাইপ তুলছে, একটা হাওয়া তুলছে, সেন্টিমেন্ট তুলছে, এটাকে সামনে রেখে নির্বাচনে জয়লাভ করার রাস্তা তৈরি করছে। মাঠ দখল করছে, মাঠ গরম করছে, রাজপথ দখল করছে। এবং এই পুরো ব্যাপারটা এটার একটা ভারতকেও এটা কেন অলরেডি আপনি লক্ষ্য করবেন যে গত মাস দুয়েকে ওদের যারা টেররিস্ট তাদের তো ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা তো ভারতকেও টার্গেট করে। হ্যাঁ, ভারতকেও কাফিরিস্তান বলে টার্গেট করে। আজকে ভারতের বিরুদ্ধে যেসব উগ্রপন্থীরা সক্রিয়, তাদের অন্যতম পরেশ বড়ুয়া, আলফা স্বাধীন গোষ্ঠীর নেতা। আলফার একটা বড় অংশই সারেন্ডার করে গেছে। তো পরেশ বড়ুয়া এতদিন ওই চীন বর্ডারে, চীন মায়ানমার সীমান্তে লুকিয়েছিলেন টেংচকে। আজকে তো খবর বেরিয়ে গেছে যে উনি বাংলাদেশে এসছেন, উনি চট্টগ্রামে কিছুদিন ছিলেন, এখন উনি ঢাকায় আছেন। ঢাকায় যে ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি বনানী, ওখানে একটা বাসার মধ্যে ওনাকে রাখা হয়েছে। সেখানে কিছু রিটায়ার্ড অফিসার যারা খুব অ্যান্টি ইন্ডিয়ান, ওই সব লোক ওদের সাথে মিটিং করছে। তো পরেশ বড়ুয়া তো এমনি এখানে আসেননি। পরেশ বড়ুয়া বা এই যে সেনার লোকজন যারা তার সাথে মিটিং করছে, এরা তো এমলেসলি কিছু করে না, একটা টার্গেট নিয়ে কাজ করে। হ্যাঁ, যে কোনো আর্মড গ্রুপ বা আর্মি তারা একটা টার্গেট নিয়ে কাজ করে, একটা টাস্ক নিয়ে কাজ করে, একটা অবজেক্টিভ নিয়ে কাজ করে। তো এরা কোথায় গোলমাল করবে? পরেশ বড়ুয়া নিশ্চয়ই বাংলাদেশে গোলমাল করবে না। পরেশ বড়ুয়া বাংলাদেশে গোলমাল করবে, পরেশ বড়ুয়া আসামে গোলমাল করবে। এর আগেও রিফাইনারি বম্বিংয়ের চেষ্টা করেছে, বড় বড় তেল শোধনাগার। তো এই ঝামেলাগুলি আমাদের ঘাড়ে আসছে। বাংলাদেশে যে পট পরিবর্তন এবং তারপরে যে দিকে বাংলাদেশ যাচ্ছে, একটা বাঙালি পাকিস্তানের দিকে, এবং যেই খেলাটার মধ্যে ইউনুস জড়িত, খুব সিস্টেম্যাটিক্যালি একটা ভারত বিরোধিতা তৈরি করা হয়েছে। প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির আদেশ হলো একটা ক্যাঙ্গারু কোর্টে, তারপরে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত বলে মাঠ করো। তারপরে বিডিআরের 2009-এর মিউটিনিতে ভারত যুক্ত ছিল, সেই মর্মে একটা রিপোর্ট ফজলুর রহমান সাহেবের বেরোলো। এই হইচই শুরু হয়ে গেল যে ভারত এখানে, ভারতের স্পেশাল ফোর্স ঢুকে বাংলাদেশের আর্মি অফিসারদের মেরেছে। ভারতের স্পেশাল ফোর্স যদি ঢোকে তো তোমার সীমান্তরক্ষীরা কী করেছে? ঘাস কেটেছে। তো তুমি তো সীমান্তরক্ষীদের চিফ ছিল ওই ফজলুর রহমান। আজকে যে ইউনুসের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো তখন এই ইনকোয়ারি কমিশনে বলেছেন না, অন্য কোনো দেশের রোল ছিল না। তো যাই হোক, মোট কথা একটা ভারত, আজকে ওসমান হাদিরও বলা হচ্ছে যে তার কিলাররা ভারতে ঢুকে পড়েছে। মানে সিস্টেমেটিকলি একটা অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া তৈরি করা হচ্ছে। কেন অ্যান্টি ইন্ডিয়ান হাওয়া তৈরি হলে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে যায়, কেন আওয়ামী লীগকে ওরা ভারতের দালাল হিসেবে দেখায়। আর আজকে নির্বাচনে ওরা অলরেডি এই হাওয়াটা তৈরি করা শুরু হয়েছে। এই যেসব ইউনুস সাহেবের ব্লগার বাহিনী আছে, যে ভারত এখন, আওয়ামী লীগ তো মাঠে নেই, বিএনপিকে ব্যাক করছে, তারেক জিয়াকে ব্যাক করছে। তারেক জিয়া ভারতের ভরসায় এতদিন পরে লন্ডন থেকে আসছে। অর্থাৎ এই ভারতকে সামনে রেখে আওয়ামী লীগকে তো কেটেছে, এবার বিএনপিকেও কাটার ব্যবস্থা হচ্ছে। আর ভারতের বিরুদ্ধে আপনি লক্ষ্য করবেন ইতিমধ্যেই জামাতের বড় নেতা তাহের
ইউনূস সাহেবের সাথে উনি জাতিসংঘ যখন ইউনূস সাহেব গেলেন নিউ ইয়র্কে, ওখানে বসে একটা বাংলাদেশিদের অনুষ্ঠানে উনি ভারতকে থ্রেট করেছেন, ভারতের বিরুদ্ধে 50 লক্ষ কর্মী নিয়ে জেহাদের হুমকি দিয়েছেন। তো এই যে সিস্টেম্যাটিক্যালি একটা ভারত বিরোধী জিগির, এটা পুরোপুরি একটা জামাতের গেম প্ল্যান, ইসলামপন্থীদের গেম প্ল্যান, যে এই জিগির। শেখ হাসিনা এখন ভারতের কাছে, তো বারবার বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার, এবং ভারত সরকার তো শেখ হাসিনা চাইলে তবেই ফিরে দেবে। শেখ হাসিনার কি ফিরে গেলে কি মানে পরিস্থিতিটা কেমন হবে? শেখ হাসিনা এখন ফিরে গেলে ওরা ওনাকে ফাঁসি দিয়ে দেবে, কেন ফাঁসির আদেশ হয়েছে, দ্রুত এই ফাঁসির আদেশ ওরা কার্যকর করবে। কেন? শেখ হাসিনার বিরুদ্ধে ওদের রাগ হচ্ছে যে উনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল করে 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলেন। ওই ক্রাইমস ট্রাইব্যুনালের কিন্তু পুরো ব্যাপারটাই ছিল যে একমাত্র 71-এর যুদ্ধ অপরাধীদের বিচার করা, সেটাই তাদের ছিল মানে ব্রিফ, মানে যখন এই গঠন যখন করা হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস, সেটাকে এরা কোনো পার্লামেন্ট তো নেই, অধ্যাদেশ দিয়ে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটা চেঞ্জ করে এখন শেখ হাসিনাকে বিচার করেছে। অর্থাৎ এই জামাতের নেতা টেতা অনেকেই ফাঁসিতে গেছে যুদ্ধ অপরাধের জন্য, 71-এর যুদ্ধ অপরাধের জন্য, ঘৃণিত যুদ্ধ অপরাধের জন্য। ওই ট্রাইব্যুনাল ব্যবহার করে ওরা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে। শেখ হাসিনা ফেরত গেলে শেখ হাসিনাকে ওরা ফাঁসি দেবে। কিন্তু ভারতে তো এই ব্যাপারে একটা কনসেনসাস আছে, অল পার্টি, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই এটার বিরোধিতা করেছে, বলছে এটা ক্যাঙ্গারু কোর্ট, এটা কোনো বিচারই হয়নি। আর কী বিচার হয়েছে ভাই? একটা প্রাক্তন প্রধানমন্ত্রী, তার বিচার হচ্ছে, একটা ডিফেন্স উইটনেস নেই, এটা কী ধরনের বিচার হয়েছে? তো এটা ওরা ক্যাঙ্গারু কোর্ট, ওরা আগের থেকে ঠিক করা ছিল, আমরা সবাই জানতাম যে বিচারে কি হবে, আরও এই ধরনের অনেক বিচার টিচার হবে। হ্যাঁ, মানে ওখানে কেস কীরকম দেওয়া হচ্ছে জানো? আমার ছোটো বোন তারা ডালিম, এক সময়কার বড় অভিনেত্রী, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীও ছিলেন, তার বিরুদ্ধে একটা মার্ডার কেস দেওয়া হয়েছে, চাকু ছুরি পিস্তল নয়, উনি মন্ত্রী থাকা অবস্থায় যে ফ্ল্যাগ লাগানো থাকে গাড়ির সামনে, ওই যে মাস্ক, ওটা খুলে উনি নাকি কাকে স্ট্যাপ করেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, তারান হালিমকে এত বছর আমি চিনি, ও একটা মাছিও মারতে পারে না। মাছি মারতে হলে ঘরের কাজের লোকটাকে, কামের বুয়া এড়িয়ে আসেন, ওকে। তো এই ধরনের সব প্রিপস্টারাস বুজরুগি সব কেস হচ্ছে। তো শেখ হাসিনাকে ওইরকমভাবে কেস দিয়েছে। এখন আমাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে বাংলাদেশের সাথে, পরিষ্কার ব্যাপার যে হোস্ট কান্ট্রি উইল টেক দ্য কল, যে এখানে যদি এটা পলিটিক্যাল কারণে এই ধরনের কাউকে এই ধরনের আদেশ হয়, আমরা ফেরত দিতে ওকে বাধ্য না। আর মোটামুটি শেখ হাসিনা সবারই বহিনজি, দিল্লিতে মোদি সাহেবেরও বহিনজি, রাহুলের আন্টি, হ্যাঁ, প্রিয়াঙ্কার আন্টি, আর বাঙালি যারা তারা তো কেউ। গ্রেটার বাংলাদেশ তৈরি করার একটা স্বপ্ন দেখছে, মানে বাংলাদেশ, মানে বারবার বলছে সব ফালতু কথা। কে গ্রেটার বাংলাদেশ, কে কে এগুলি বলে? মানে বারবার এই দাবিগুলো তোলা হচ্ছে, মানে চিকেন স্নক, হ্যাঁ চিকেন স্নক দখল করে নেবো। এরা একটা জিনিস বোঝে না, ওরা মাঝে মাঝেই এইসব এই হাসনাত সার্জিসরা, হ্যাঁ, গ্রেটার বাংলাদেশ তো ছেড়েই দাও, গ্রেটার বাংলাদেশ ওরা চাইবে না। কেন গ্রেটার বাংলাদেশ হলে এই পশ্চিমবাংলা হিন্দু টিন্দু এইগুলি ওরা চায় না, ওরা দেশ থেকে হিন্দুদের বার করতে চায়, আবার নতুন করে এত বড় একটা হিন্দু। হ্যাঁ, ওরা 7 সিস্টার্সের কথা বলছে, যে ভারত থেকে বিচ্ছিন্ন করে 7 সিস্টার্স, অর্থাৎ আসাম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চল। যে আমি এত বছর আসাম ওইদিকে কাজ করেছি, আমি ওই দিকের ছেলে, আমি ত্রিপুরার ছেলে, আমি বাংলাটা যত ভালো বলি, মই তেনেক ধুনীয়াকে অসমীয়া কব পাৰোঁ, বুঝিছা? কোনো অসমীয়া যারা তোমার প্রোগ্রাম শুনবে তারা বুঝতে পারবে যে বঙালটিও ভালকে অসমীয়া কব জানে, মানে ভালো করে অসমীয়া বলতে হয়। আসামের লোকের কাছে তো বাংলাদেশ দুশ্মন, ওদের আন্দোলনই হয়েছে বিদেশি বিতাড়ন আন্দোলন। বিদেশিটাকে বাংলাদেশি, অর্থাৎ বাঙালি বাংলাদেশি, এদের জনসংখ্যা বেড়ে গেলে আমরাও ত্রিপুরার মতো নিজ গৃহে পরবাসী হয়ে যাও, তোরা বাংলাদেশকে ওয়েলকাম করবে। তো এই যে মূর্খগুলো, এই যে সার্জিস, হাসনাত, পাবলিসিটির জন্য কি 2-4টে মিলিটারি অফিসার আমি দেখেছি যে আমরা 7 সিস্টার, 7 সিস্টারে গেলে তোমাদের জুতো দিয়ে পেটাবে, এটা ওরা বোঝে না। 7 সিস্টারে ইউ আর দ্য এনিমি, নট ইন্ডিয়া। কোটা সংস্কার যেটা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, মানে ছাত্ররা আন্দোলন করছিল, সেটাকেই দেখা গেল যে রাজনীতির মধ্যে হাইজ্যাক করে নেওয়া হলো। কিছু না, এটা একটা ডিপ স্টেট আমেরিকার অপারেশন। কোটা ওয়াজ এন ইস্যু। যখন কোটার ব্যাপারে শেখ হাসিনা খুব শক্ত পদক্ষেপ নিয়ে পরিষ্কার বললেন যে আমার সরকারও কোটাতে বিশ্বাস করে না, এটা আদালতে একটা রায় হয়েছে, কিছু মুক্তিযোদ্ধা একটা কেস করেছিল বলে আমরা এর বিরুদ্ধে অ্যাপিল করব। তখন ওরা কী বললো, না কোটা আর ব্যাপার নয়, এমন একটা দাবি করতে হবে যেটা শেখ হাসিনা কিছুতেই মানতে পারে না। কোটা তো মেনে নিয়েছে, কী দাবি?
আপনি পদত্যাগ করেন, তো এটা শেখ হাসিনা মেনে নিতে পারে। তো এর জন্য এটা পুরোপুরি একটা আমেরিকান ডিপ স্টেটের গেম প্ল্যান, অনেক দিন ধরে এর প্রস্তুতি হয়েছে। এর মধ্যে পাকিস্তান, তুরস্কের ইন্টেলিজেন্স ইনভলভ ছিল। এই ছেলেগুলো, এই যে আজকে যারা সব তথাকথিত ছাত্র নেতা, হ্যাঁ, এরা 3বার 4বার করে টার্কিতে গেছে। কি করতে গেছে ওখানে? এদের কি চাকরি ছিল, কি টাকা পয়সা ছিল? আর এরা যে করাপশন আজকে করছে শেখ হাসিনার বিরুদ্ধে, এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা, এখন উনি রিজাইন করেছেন, ইলেকশন করবেন, 134 কোটি টাকা তার হোটেলের বিল উঠেছে। তো হোটেলে কি সে চাঁদ সূর্য এনে ডিনার করেছে, লাঞ্চ করেছে? আমরা তো ভাই 12 হোটেলে খেয়ে অভ্যস্ত। 134 কোটি টাকা বিল, না কি করেছে উনি? কি অন্য কোনো মানে যেসব রাতের কাজকর্ম সেসব করেছে? তো বলে লাভ নেই। দিস ওয়াজ এ অর্গানাইজড প্ল্যান অফ দ্য ডিপ স্টেট। শেখ হাসিনাকে ফেলতে হবে, যেটা শেখ হাসিনা বারবারই বলেছেন যে আমি যদি আমেরিকানদের দাবি মেনে নিতাম আমি ক্ষমতায় থাকতে পারতাম। এরা হচ্ছে তার এজেন্ট। ইয়ে লোক কাঠপুতলি হ্যাঁ। আমার শেষ প্রশ্ন, আওয়ামী লীগ কি আবার আসবে বাংলাদেশে? শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন? বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছিল উন্নতির দিকে, সেরকম কি আবার উন্নতির দিকে এগোবে, না আবার অন্ধকারে তলিয়ে যাবে? আওয়ামী লীগ 2বার ক্ষমতাচ্যুত হয়েছে স্বাধীন বাংলাদেশে, একবার 75-এ বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে। তারপরে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে 21 বছর লেগেছে। 96 সালে শেখ হাসিনা ইলেকশন জিতে আওয়ামী লীগ সরকার করেছেন। এরপরে আওয়ামী লীগ একটা নির্বাচন হেরে ক্ষমতাচ্যুত হয়েছিল 2001-এ। আবার ফিরে আসতে ক্ষমতায় 8 বছর লেগেছে। 2009-এ উনি জানুয়ারি মাসে ক্ষমতায় এসেছে। তো এবার ক্ষমতাচ্যুত হয়েছে 24-এ। আওয়ামী লীগ, আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ যে ধরনের জনভিত্তিক, আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগে অনেক চেঞ্জ হয়তো হবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হতে পারবেন কি না এটা আমি বলতে পারি না, কেন আমি জ্যোতিষ নই। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। আবার বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে, কিন্তু ইতিমধ্যেই আপনি যদি বাংলাদেশে এখন যান, আমার তো প্রচুর বাংলাদেশের সাধারণ মানুষের সাথে কথা হয়। আমার একটা সামাজিক যোগাযোগ আছে, এই বাগনি অমুক বাগনে, হ্যানা ত্যানা, বইন টইন, ভাই, এরা অনেকেই। আমি ঘটনা বলছি, আমার এক ভাগ্নি আছে, মাকে আমি আপা বলতাম, দিদি। তো ওদের খুব মানে আমার বিডি নিউজে ক্যান্টিন ম্যানেজার ছিলেন। তো আমার মায়াটির দেখিস, তো ওদের আমি সব ব্যাংক লোন টোনের ব্যবস্থা করে দিচ্ছি। আমি যেহেতু আওয়ামী লীগের অনেক লোককে চিনিটি, ব্যবসা ট্যাবসা করে খেত, সব দোকান লুট হয়ে। এখন এই ধরনের লোক বলতে শুরু করেছে যে মামা আগেই তো ভালো আসিলাম। হ্যাঁ, কেন? আগে ছাত্রলীগের ছেলেরা আসতো, আপা ভালোই তো ব্যবসা করতেছেন, 200-400-500 টাকা চাঁদা দিতাম, কফি টফি খাওয়াতাম, চলে যেত। এখন তো আমার 2 লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে, আমি তো রাস্তায় বসে গেছি। এখন তো আমি কার কাছে যাব ব্যাংক লোন টোন? তা আগেই ভালো আসিলাম। এই যে আগেই ভালো আসিলাম, সাধারণ মানুষের মধ্যে কিন্তু কতটা চাউর হয়ে গেছে। আরেকটা কথা খুব চাউর হয়েছে যে বাংলাদেশ এইসব লোক চালাইতে পারবে না। বাংলাদেশ চালাইতে গেলে শেখের বেটিরে আনতে হবে, মানে শেখ হাসিনা। এই কথাটা চাউর হয়ে গেছে। কিন্তু এটাকে, এই যে সেন্টিমেন্ট, এই পাবলিক সেন্টিমেন্টটাকে ট্রান্সলেট করতে গেলে 2টো রাস্তা আছে। একটা হচ্ছে ভোটের বাক্স। তো ভোটে তো আওয়ামী লীগকে এই জন্যই বাদ দেওয়া আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে রে, আজকেও ভোটে দাঁড়ালে আওয়ামী লীগ 250 সিট হয়তো জিতবে না। যদি হয় আর আওয়ামী লীগ যদি না তাতে পার্টিসিপেট করে, তাহলে সেক্ষেত্রে তো সমস্যা। এর জন্যই আওয়ামী লীগকে কন্টেস্ট করতে দিচ্ছেন না ইউনুসরা। তাহলে আওয়ামী লীগের হাতে আর রাস্তা কি? একটা হচ্ছে ইলেকশন, আর যদি সেটা না হয় রাজপথ, ব্যাপক আন্দোলন। যে আন্দোলন করে এর আগেও আওয়ামী লীগ সরকার ফেলেছে, তার হয়তো প্রস্তুতি চলছে, সেসব তো হচ্ছে। এবং এর জন্যেই দেখবেন যে ইউনুসের ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে কোনোভাবেই হোক, আদিকে কে খুন করেছে কেউ জানে না, কিন্তু আওয়ামী লীগকে ধরে আনো। কেস যদি নাও থাকে তাহলে কেস দাও, তার মানে ফলস কেস দাও, তাই তো? তো আওয়ামী লীগকে এর এগেনস্টে ফাইট করতে হবে। আওয়ামী লীগ একটা পুরনো সংগ্রামী দল, পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। জিয়া এরশাদের মিলিটারি জুনটার হাত থেকে আওয়ামী লীগ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আবার এই পরিস্থিতি থেকেও এই ইসলামপন্থীদের বিরুদ্ধে সংগ্রাম করে আওয়ামী লীগ জয়যুক্ত হবে। কিন্তু টাইম ফ্রেমটা আমি বলতে পারছি না, এটা 1 বছরে হবে, 2 বছরে হবে, 5 বছরে হবে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি 2বার ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ, একবার 21, একবার 8 বছর লেগেছে। কিন্তু আওয়ামী লীগ আসবে কেন? আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ বুকে ধারণ করে। আর আওয়ামী লীগের থেকেও বেশি যে আদর্শ নিয়ে আওয়ামী লীগ এগোয়, মুক্তিযুদ্ধের ধারক বাহক আওয়ামী লীগ, সেই জায়গাটা তো বাংলাদেশের মানুষ ধারণ করে। আপনি বাংলাদেশে ঢুকে 10টা লোককে র্যান্ডম জিজ্ঞেস করুন, এই মি আপনি কে?
কটা লোক বলবে আমি মুসলমান, সবাই বললো আমি বাঙালি, অসুবিধা কি? তো এই যে ব্যাপারটা, এই বাঙালি পরিচিতি, এই জায়গাটা ধারণ করে আওয়ামী লীগ দিয়েছে। আওয়ামী লীগ এটার ধারক বাহক, এই বাঙালি জাতীয়তাবাদের ধারক বাহক হচ্ছে আওয়ামী লীগ। তাই জন্য আওয়ামী লীগ ফিরে আসবে, এই নিয়ে আমার কোনো সংশয় নেই। কত তাড়াতাড়ি আসবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। অনেক ধন্যবাদ স্যার। ইতিহাস সাক্ষী আছে আওয়ামী লীগ ফিরে এসেছে, তবে ভবিষ্যতে আবারও ফিরে আসবে কিভাবে সেই পথ অবশ্যই খুঁজছে আওয়ামী লীগ। বাংলাদেশে শান্তি আবার বজায় থাকবে কিনা সেটা অবশ্যই ভবিষ্যৎ বলছে, সেটা আওয়ামী লীগের হাত ধরেই সেটা আসবে কিনা সেটাও ভবিষ্যৎ বলছে। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।